হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আমরা আজকে শুরু করব ক্লাস 10 এর চতুর্থ অধ্যায়ের অভিযোজন সম্বন্ধে জানব। আমরা আগের ক্লাসে উদ্ভিদের অভিযোজন অর্থাৎ ক্যাকটাস উদ্ভিদের অভিযোজন সম্বন্ধে অর্থাৎ জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদের অভিযোজন সম্বন্ধে জেনেছি। আজকে আমরা একটা প্রাণীর অভিযোজন সম্বন্ধে জানবো। প্রাণীটা হচ্ছে রুই মাছ। আমরা আজকে পড়বো রুই মাছের অভিযোজন সম্বন্ধে। তবে মাধ্যমিকে কোশ্চেন দেয় যে রুই মাছের প্রধান কোশ্চেন থাকে তোমাদের সিলেবাস অনুযায়ী যে রুই মাছের পটকার অবস্থান লেখো এবং এর অভিযোজনগত গুরুত্ব আলোচনা করো। তাছাড়াও এটা 2 নম্বরে এবং এর সঙ্গে দেয় এবং এর অন্যান্য অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো লেখো, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে ভালোভাবে দেওয়া নেই। আমি যতটা পারবো কভার করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা চলো আজকে আমরা তাহলে শুরু করি। প্রথমে তাহলে আমরা পড়বো আজকে রুই মাছের অভিযোজন। রুই মাছের অভিযোজন। অভিযোজনগত বৈশিষ্ট্য। তাহলে রুই মাছের অভিযোজনগত বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানবো। তাহলে প্রথমে হচ্ছে রুই মাছ একটা অস্থি বিশিষ্ট, মানে হাড় আছে। রুই মাছ একটা অস্থি বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী। এরা সাধারণত এদের পূর্বপুরুষ যারা ছিল তারা সাধারণত জলেই বসবাস করত এবং বর্তমানে দেখা যায় এরা জলেই বসবাস করছে। অর্থাৎ পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত এরা জলে বসবাস করে থাকে, সেই জন্য এদেরকে মুখ্য জলজ প্রাণী বলা হয়ে থাকে। তাহলে হচ্ছে রুই মাছ হচ্ছে একটা অস্থি বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী। এরা পূর্বপুরুষ হচ্ছে জলে অবস্থান করতো এবং এখনো তারা জলেই বসবাস করে থাকে, সেই জন্য এদেরকে মুখ্য জলজ প্রাণী বলা হয়ে থাকে। এছাড়াও আর একটা আছে গৌণ জলজ প্রাণী। তোমাদের সিলেবাসে শুধুমাত্র মুখ্য জলজ প্রাণী সম্বন্ধে অর্থাৎ রুই মাছ সম্বন্ধে আলোচনা করব। তাহলে মুখ্য জলজ প্রাণীর অভিযোজনগত কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে এদের দেখতে অনেকটা কি হয়, মাকু আকৃতির হয়ে থাকে, অর্থাৎ দেহ আকৃতি এদের মাকু আকৃতির হয়, ফলে সহজেই জলের বাধাটাকে এরা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে এক এক করে পয়েন্ট বলি আর লিখি। দেখো তাহলে দেহ আকৃতি কি হয়। রুই মাছের দেহ 1 নম্বর হচ্ছে দেহ আকৃতি। দেহ আকৃতি দেহ আকৃতি তাহলে এদের দেহটা দেখতে কিরকম হয়। এদের দেহটা সাধারণত রুই মাছের দেহটি মাকু আকৃতির হয়, ফলে সহজেই জলের বাধাটাকে এরা অতিক্রম করতে পারে। তাহলে মাকু আকৃতির বিশিষ্ট হয় এবং চ্যাপ্টা। তাহলে রুই মাছের দেহ মাকু আকৃতির চ্যাপ্টা। তাহলে মাকু আকৃতির হয় এবং চ্যাপ্টা বলতে এখানে লিখে দিই দুই পাশ। তাহলে এদের দুই পাশটা কি হয়, চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে, ফলে কি হয় সহজেই জলের বাধাকে অতিক্রম করে। তাহলে রুই মাছের দেহ মাকু আকৃতির, চ্যাপ্টা, ফলে সহজেই জলের বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই হচ্ছে একটা অভিযোজনগত গুরুত্ব, অর্থাৎ দেহ আকৃতি। এদের দেহটা এই জন্য মাকু আকৃতির বা বেম আকৃতির মতো হয়েছে। তারপরে কি,
দেহ আবরণ। ২ নম্বর হচ্ছে দেহ আবরণ। দেহ আবরণ হচ্ছে এদের দেহটা সাধারণত আঁশ দ্বারা আবৃত হয়ে থাকে। তোমরা উঁচু ক্লাসে যখন উঠবে তখন জানতে পারবে আঁশ সাধারণত কত রকমের হয়। তবে রুই মাছের দেহের আঁশটা সাধারণত সাইক্লয়েড প্রকৃতির হয়ে থাকে। তাহলে রুই মাছের দেহটা আঁশ দ্বারা আবৃত থাকে, সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। এবং তুমি হাত দিয়ে দেখবে যে আঁশগুলো সাধারণত কি হয়, পিচ্ছিল রকমের হয়। অর্থাৎ এর আঁশের ওপরে পিচ্ছিল ধরনের হয়, কারণ এদের দেহে অবস্থিত মিউকাস গ্রন্থি থেকে সেই মিউকাস গ্রন্থি থেকে মিউকাস স্খলিত হয় এবং দেহের ওই আঁশের ওপরে ছড়িয়ে দেয়। ফলে আঁশটা কি হয়, পিচ্ছিল হয়। ফলে সহজে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। তাহলে কি লিখবো? দেহ আবরণ। দেহ আবরণ হচ্ছে রুই মাছের মাথা ছাড়া। তাহলে দেহ আবরণ আবরণ তাহলে কি লিখবো? রুই মাছের দেহ ছাড়া, মস্তক ছাড়া, রুই মাছের মস্তক ছাড়া সারা দেহেই সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত। হয়। তাহলে সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। ঠিক আছে? এছাড়া দেহের ত্বক স্থিত, মানে ত্বকের ভেতরে, এছাড়া দেহের ত্বক স্থিত মিউকাস গ্রন্থির, তাহলে মিউকাস গ্রন্থি থেকে নিঃসৃত ত্বকস্থিত মিউকাস গ্রন্থি থেকে নিঃসৃত মিউকাস গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? মিউকাস সারা দেহটাকে কি করে? পিচ্ছিল রাখে। মিউকাস সারা দেহ পিচ্ছিল রাখে। ফলে কি হয়? বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে ফলে নিজে আত্মরক্ষা করতে পারে। কাদের হাত থেকে? আত্মরক্ষা করতে পারে। বহিঃশত্রুর হাত থেকে আত্মরক্ষা করতে পারে। তাহলে এটা একটা অভিযোজনগত গুরুত্ব বা বৈশিষ্ট্য। আমরা দেখলাম দুটোই, একটা দেহ আকৃতি, একটা হচ্ছে দেহ আবরণ, অর্থাৎ দেহটা কি দ্বারা আবৃত থাকে তার উপর। তারপরে আর একটা দেখি কি হয়, খুব গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা দেখবো এখন, পাখনা তোমাদের দেয় সিলেবাসে। সাধারণত পাখনার 2 নম্বরে দিয়ে থাকে যে রুই মাছের দেহের পাখনার অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো, অথবা উল্লেখ করে দেয় শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা, এদের অভিযোজনগত গুরুত্ব লেখো। তাহলে আমরা এখন দেখবো পাখনা। তাহলে রুই মাছের দেহে সাধারণত জোড় বিজোড় 7 জোড়া পাখনা থাকে। তাহলে কি দেখবো? পাখনা। রুই মাছের দেহে সাধারণত জোড় বিজোড় 7 জোড়া পাখনা থাকে, অর্থাৎ জোড়া পাখনা থাকে এবং বিজোড় পাখনাও থাকে, রুই মাছের দেহে অবস্থান করে। এই পাখনাগুলি কি হয়? মাছের গমনে সাহায্য করে থাকে। আর তোমরা যদি দেখে থাকো, মাছ বাজার থেকে কিনে এনেছে বা কোথাও ধরে এনেছো, তাহলে মাছটা যদি একটু পর্যবেক্ষণ করো ভালোভাবে, দেখবে মাছের ওই পাখনার উপর দিয়ে একটা দেখা যায়, রেখা থাকে। অর্থাৎ রেখা বলতে রশ্মি দেখা যায়, যার জন্য কি হয়, পাখনাগুলো জলের যখন চাপের সৃষ্টি হয় বা স্রোতের সৃষ্টি হয়, তখন ওই পাখনাগুলো ছিঁড়ে যায় না। অর্থাৎ রশ্মি বিশিষ্ট হওয়ার জন্য পাখনাগুলো জলের স্রোতে বা চাপের জন্য ছিঁড়ে যায় না।
এবার কিছু কিছু পাখনা আছে জোড়া পাখনা এবং কিছু বিজোড় পাখনা আছে। জোড়া পাখনা কটা আছে এবং বিজোড় পাখনা কটা আছে, আর এরা কিভাবে গমনে সাহায্য করে সেটা আমি একটা ছকের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে কি হয়, পাখনা হচ্ছে রুই মাছের প্রধান গমন অঙ্গ। পাখনা হচ্ছে রুই মাছের প্রধান গমন অঙ্গ। প্রধান গমন অঙ্গ। পাখনাগুলি রশ্মি বিশিষ্ট হওয়ার জন্য পাখনাগুলি রশ্মি বিশিষ্ট হওয়ার জন্য কি হয়, পাখনাগুলি রশ্মি বিশিষ্ট হওয়ার জন্য জলের চাপে সহজেই ছিঁড়ে যায় না। রুই মাছের দেহে সাধারণত জোড় বিজোড় 7 জোড়া পাখনা দেখা যায়। তাহলে রুই মাছের সাধারণত জোড় বিজোড় 7 জোড়া পাখনা বর্তমান। তাহলে জোড় বিজোড় কি থাকে, 7 জোড়া পাখনা থাকে। এই পাখনাগুলির মধ্যে হচ্ছে পিঠের দিকে একটা থাকে পিঠের দিকে দেখবে একটা শক্ত পাখনা থাকে, সেটাকে পৃষ্ঠ পাখনা বলা হয়। লেজের দিকে একটা পাখনা থাকে, তাকে বলা হয় পুচ্ছ পাখনা। এবং বক্ষের কাছে এক জোড়া থাকে, সেটা বক্ষ পাখনা। শ্রোণী দেশে থাকে এক জোড়া, শ্রোণী পাখনা। এবং পায়ু দেশে একটা থাকে, সেটাকে বলা হয়ে থাকে পায়ু পাখনা বলা হয়। এই পাখনাগুলো সাধারণত কিভাবে এরা কাজ করে অভিযোজনে, সেটা আমি একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখাই। দেখো, তাহলে প্রথমে হচ্ছে আমি এখানে একটা বক্স করি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে পাখনার নাম এবং কোথায় থাকে, এটা হচ্ছে পাখনার নাম। তারপরে হচ্ছে অবস্থান, অর্থাৎ এই পাখনা জোড়া কোথায় থাকে। তারপর হচ্ছে কাজ, এর অভিযোজনে কি কি কাজ করে থাকে। বোঝা গেল? প্রথমে 1 নম্বর আমরা দেখব বক্ষ পাখনা, অর্থাৎ বক্ষ দেশে অবস্থান করে থাকে, এক জোড়া থাকে। তাহলে 1 নম্বর হচ্ছে বক্ষ পাখনা কোথায় থাকে, বক্ষ দেশে। মনে রাখবে বক্ষ দেশে এক জোড়া পাখনা থাকে, এক জোড়া বক্ষ পাখনা থাকে। আর হচ্ছে আর একটা সঙ্গে দিই, শ্রোণী পাখনা। এই শ্রোণী পাখনা হচ্ছে শ্রোণী দেশে অবস্থান করে। এবারে এই দুটো পাখনার একত্রে কাজ দেখো, এরা কাজ কি করে। বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা মিলিত প্রয়াস, মানে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা সাধারণত মাছ যখন বিশ্রামরত অবস্থায় থাকে তখন জলের মধ্যে স্থিরভাবে ভেসে থাকে। এই স্থিরভাবে ভেসে থাকার জন্য বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা কাজ করে থাকে। তখন দেখবে, একটু খেয়াল করে যদি দেখো, তাহলে দেখবে যে পাখনা দুটো সাধারণত তারা অনবরত নড়াচ্ছে। এর জন্য তারা কিভাবে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে।
তাহলে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা, বক্ষ পাখনা, বক্ষ শ্রোণী পাখনা মাছকে জলের মধ্যে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। তাহলে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে থাকে কে? বক্ষ পাখনা আর হচ্ছে শ্রোণী পাখনা। তারপরেরটা, তাহলে দেখলাম এখানে কিন্তু এগুলো এক জোড়া মানে 4টে পাখনা এখানে। তারপরের পাখনা দেখব, এটা একটু মুছে দিই। তারপরের পাখনাটা হচ্ছে পৃষ্ঠ পাখনা আর বায়ু পাখনা। 3 নম্বর পৃষ্ঠ পাখনা আর 4 নম্বর হচ্ছে পৃষ্ঠ পাখনা আর হচ্ছে বায়ু পাখনা। ঠিক আছে, আর হচ্ছে বায়ু পাখনা। পৃষ্ঠ পাখনা কোথায় থাকে? পৃষ্ঠ পাখনা সাধারণত পৃষ্ঠদেশে অবস্থান করে। তাহলে পৃষ্ঠদেশে অবস্থিত। আর বায়ু পাখনা হচ্ছে বায়ুদেশে অবস্থিত। হলো, তাহলে এদের আমরা অবস্থানও দেখলাম। এবার কাজ কি করে? এই দুটি পাখনায় যখন কি করে, মাছ যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় অর্থাৎ সন্তরণ করে থাকে, তখন এই দুটো পাখনাই দেহের ভারসাম্য বজায় রাখে এবং পৃষ্ঠ পাখনাটা যে জল কেটে মাছকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে আমরা কি লিখব? এই পাখনা দুটো কি করে? এই পাখনা দুটো সাধারণত সন্তরণকালে যখন এরা সাঁতার কাটে, সন্তরণকালে কি হয়? মাছের দেহের ভারসাম্য সন্তরণকালে মাছের দেহের ভারসাম্য বজায় রাখে এবং পৃষ্ঠ পাখনা কি করে? পৃষ্ঠ পাখনা হচ্ছে জল কেটে মাছকে এগিয়ে যেতে সাহায্য করে। পৃষ্ঠ পাখনা জল কেটে মাছকে এগিয়ে যেতে সাহায্য করে। এই হলো। তাহলে আমরা আর আছে কি? আর আছে একদম লাস্টের দিকে, যেটা হচ্ছে কি বলা হয় পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা হচ্ছে সব থেকে বড় পাখনা। এই পাখনাটা যেমন নৌকার থাকে, দাঁড়ের মতো কাজ করে থাকে, অর্থাৎ দিক পরিবর্তনে, অর্থাৎ কোন দিকে যাবে সেটা নিয়ন্ত্রণ করে থাকে এই পুচ্ছ পাখনা। তাহলে তারপর আছে পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা হচ্ছে দেহের শেষ ভাগে অবস্থান করে থাকে। পুচ্ছ পাখনা কোথায় অবস্থান করে? দেহের শেষ প্রান্তে অবস্থিত। দেহের শেষ প্রান্তে অবস্থান করে থাকে। এরা মাছ যখন সন্তরণ করে বা সাঁতার কাটে, তাহলে সাঁতার কাটার সময়
কাটার সময় পুচ্ছ পাখনা সাঁতার কাটার সময় পুচ্ছ পাখনা হচ্ছে দাঁড়ের মতো কাজ করে। দাঁড় বলতে নৌকা, ঠিক আছে, কাজ করে থাকে, তাহলে দাঁড়ের মতো কাজ করে থাকে। এই হচ্ছে আমরা দেখলাম পাখনা। তারপরে যেটা দেয় মাধ্যমিকে, যে মাছের অভিযোজনে পটকার ভূমিকা উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পটকা। তাহলে মাছের হচ্ছে পটকাটা কোথায় অবস্থান করে থাকে? মাছের পটকা হচ্ছে দেহগহ্বরের মেরুদণ্ডের নিচে অবস্থান করে। তাহলে দেহগহ্বরের মেরুদণ্ডের নিচে একদম দুপাশে ঘেঁষে, তাহলে দেহ হচ্ছে দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট পটকা থাকে। খুব গুরুত্বপূর্ণ যে অংশটা এখন করাবো সেটা হচ্ছে পটকা। পটকা হচ্ছে, তাহলে পটকা হচ্ছে রুই মাছের দেহগহ্বরে মেরুদণ্ডের নিচে দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট অংশকে বলা হয়ে থাকে পটকা। পটকার সামনের দিকের অংশটাকে বলা হয় অগ্রপ্রকোষ্ঠ এবং পেছনের দিকের অংশটাকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মাঝখানে একটা ভালভ থাকে, ফলে প্রকোষ্ঠ দুটো একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় না, প্রকোষ্ঠ দুটো আলাদা করে রাখে সেই ভালভের মাধ্যমে। তাহলে আমরা লিখি, তাহলে রুই মাছের দেহগহ্বরে মেরুদণ্ডের রুই মাছের দেহগহ্বরে মেরুদণ্ডের নিচে দুটি প্রকোষ্ঠযুক্ত অংশকে বলা হয় পটকা। পটকার সামনের দিকের অংশটাকে কি করা হয়? পটকা হচ্ছে মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে, তাহলে মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে কি করে? হচ্ছে জলের মধ্যে ভাসতে এবং ডুবতে, কমিয়ে জলের মধ্যে ভাসতে এবং ডুবতে সাহায্য করে। ভাসতে ও ডুবতে সাহায্য করে। পটকার সামনের দিকের অংশটাকে বলা হয়ে থাকে অগ্রপ্রকোষ্ঠ এবং তাহলে পটকার সামনের দিকের অংশকে বলা হয় অগ্রপ্রকোষ্ঠ বা এর একটা নাম আছে, বা রেড গ্রন্থি মনে থাকে যেন। অগ্রপ্রকোষ্ঠকে বলা হয়ে থাকে রেড গ্রন্থি এবং পেছনের দিকের অংশকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ
পশ্চাৎপ্রকোষ্ঠ বা পশ্চাৎপ্রকোষ্ঠ বা রেটিয়া মিরাবিলিয়া বলা হয়, বা রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া গ্রন্থি বর্তমান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পটকা সম্বন্ধে লিখছি। এইবার কি হয়, এই রেটিয়া মিরাবিলিয়া অংশটা হচ্ছে রক্তজালক সমৃদ্ধ থাকে। রেটিয়া মিরাবিলিয়া অংশটা রক্তজালক সমৃদ্ধ অংশ হয়। রেড গ্রন্থি এবং রেটিয়া মিরাবিলিয়া গ্রন্থির দুটোর মাঝখানে একটা ভাল্ব দ্বারা প্রকোষ্ঠ দুটো আলাদা করা থাকে। তাহলে আমরা তারপরে পয়েন্টটা লিখি যে প্রকোষ্ঠ দুটো একটা ভাল্ব দ্বারা, তাহলে প্রকোষ্ঠ দুটো একটা ভাল্ব দ্বারা পৃথক থাকে। 3 নম্বর, পশ্চাৎপ্রকোষ্ঠ অর্থাৎ রেটিয়া মিরাবিলিয়া প্রকোষ্ঠটা রক্তজালক সমৃদ্ধ হয়। রেটিয়া মিরাবিলিয়া প্রকোষ্ঠ রক্তজালক সমৃদ্ধযুক্ত। 4 নম্বর, রেড গ্রন্থি থেকে যখন গ্যাসটা উৎপন্ন হয় তখন অগ্রপ্রকোষ্ঠটা ফুলে ওঠে। তাহলে রেড গ্রন্থি থেকে যখন গ্যাস উৎপন্ন হয় তখন পটকার অগ্রপ্রকোষ্ঠ ফুলে ওঠে এবং মাছ জলের উপরে ভেসে ওঠে। ঠিক আছে, তারপরে যখনই দেখে কোনো বহিঃশত্রুর আক্রমণ হচ্ছে অথবা যে কোনো কারণেই হোক, যখন সে আবার জলের নিচে যেতে চায় তখন ওই ভাল্বটা খুলে যায়। ভাল্বটা খুলে যাওয়ার ফলে গ্যাস পশ্চাৎপ্রকোষ্ঠে প্রবেশ করে। তাহলে বহিঃশত্রুর আক্রমণে তখন এবার 5 নম্বর, জলের নিচে প্রবেশ করার জন্য জলের নিচে যাওয়ার জন্য ভাল্ব খুলে যায়। এবং গ্যাস পশ্চাৎপ্রকোষ্ঠে প্রবেশ করে ও রক্তজালক দ্বারা শোষিত হয়।
এবং প্রকোষ্ঠ কি হয়, রক্তজালক দ্বারা শোষিত হয় এবং পটকা কি হয়, চুপসে যায়। পটকা চুপসে যায় এবং মাছ পুনরায় পটকা চুপসে যায় এবং মাছ পুনরায় জলের নিচে প্রবেশ করে, জলের নিচে চলে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পটকার অভিযোজনগত গুরুত্ব। মানে মাধ্যমিকে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। তারপরে হচ্ছে আমরা যেগুলো বিশেষ বিশেষ পয়েন্ট সেগুলো দেখব। তারপরে দেখব হচ্ছে পার্শ্বরেখা এবং মায়োটম পেশি। তাহলে পার্শ্বরেখাটা কি, স্পর্শ ইন্দ্রিয় রেখা। তারপরে স্পর্শ ইন্দ্রিয় রেখা কিভাবে কাজ করে। স্পর্শ ইন্দ্রিয় রেখাটা রুই মাছের যে কান আছে, সেই কানকোর পেছন থেকে দেখবে একটা লাল কালারের দাগ মতো দেখা যায়, লেজ পর্যন্ত থাকে। তাহলে রুই মাছের কানকোর পেছন থেকে লেজ পর্যন্ত বিস্তৃত যে রঙিন একটা অস্পষ্ট রেখা দেখা যায়, তাকে বলা হয় থাকে স্পর্শ রেখা। এই স্পর্শ রেখার সাহায্যে মাছ হচ্ছে জলের চাপ, তাপ, তারপরে হচ্ছে স্রোতের গতি, গভীরতা ইত্যাদিটাকে অনুভব করতে পারে। আমি এটা লিখলাম না, মুখে বলে দিলাম। তাহলে মাছের কানকোর পেছন থেকে লেজ পর্যন্ত বিস্তৃত যে অস্পষ্ট একটা রেখা দেখা যায়, তাকে বলা হয় থাকে স্পর্শ রেখা। এই স্পর্শ রেখার সাহায্যে মাছ হচ্ছে জলের গভীরতা, চাপ, তাপ এবং হচ্ছে বহিঃশত্রুর আক্রমণের হাতের থেকে রক্ষা পাওয়ার জন্য সাহায্য করে থাকে। এই স্পর্শ রেখাতে সাধারণত ভেগাস স্নায়ুগুলো অবস্থান করে থাকে, ফলে এরা সহজেই স্পর্শ ইন্দ্রিয় রূপে কাজ করে থাকে। তারপরে হচ্ছে মায়োটম পেশি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। মায়োটম পেশি, মায়োটম পেশিগুলো এরকম দেখতে হয়, মায়োটম পেশি। তাহলে মায়োটম পেশিটা কি, রুই মাছের দেহের মেরুদণ্ড থাকে, সেই রুই মাছের দেহের মেরুদণ্ডের দুপাশে কানকোর পিছন থেকে লেজ পর্যন্ত অসংখ্য ভি আকৃতির, তাহলে অসংখ্য কি হয়, ভি আকৃতির বিশিষ্ট মায়োটম পেশি থাকে। দেখো ভি এর মতো দেখতে, তাহলে ভি আকৃতির মায়োটম পেশি থাকে। এই পেশিগুলো সংকোচন এবং প্রসারণ হয়, পেশিগুলো সংকোচন প্রসারণের ফলে দেহটা কি হয়, এরকম আন্দোলিত হতে থাকে। তখন কি হয়, মাছটা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এটা আমি লিখে দিই। তাহলে রুই মাছের দেহের মেরুদণ্ডের দুপাশে, রুই মাছের দেহের মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির মায়োটম পেশি বর্তমান। তারপরে কি হয়, এই পেশির সংকোচন এবং প্রসারণ জনিত কারণে, তাহলে যখন সংকোচন এবং প্রসারণ হবে, ফলে মেরুদণ্ডটা আন্দোলিত হবে। তাহলে সংকোচন প্রসারণ জনিত কারণে মেরুদণ্ড আন্দোলিত হবে। তাহলে মেরুদণ্ডটা কি হবে, আন্দোলিত হবে, ফলে মাছ সহজেই
ফলে মাছ সহজেই সাঁতার কাটতে পারবে। সাঁতার কাটতে পারবে। তাহলে মাছ কি করবে? সহজেই সাঁতার কাটতে পারবে। আর একটা অভিযানগত গুরুত্ব বলি, এদের চক্ষু, এদের চোখটাকে যদি তোমরা দেখো তাহলে দেখবে উপরের দিকে একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, অর্থাৎ স্বচ্ছ ও শক্ত আবরণ দিয়ে একটা ঢাকা থাকে। স্বচ্ছ শক্ত আবরণ দিয়ে মাছের চোখটা ঢাকা থাকে। একে উপনেত্র পত্র বলা হয়ে থাকে। একে হচ্ছে পল্লবের রূপান্তর। এটা হচ্ছে উপপল্লবের রূপান্তর হয়ে থাকে। এটা হচ্ছে মাছের ক্ষেত্রে হয়। তারপরে আর কি হতে পারে? আর একটা হচ্ছে নাসারন্ধ্র। হচ্ছে মাছের আহ উপরের দিকে অর্থাৎ মুখের সামনের দিকে দেখবে দুটো ছিদ্র থাকে, এটাকে বলে নাসারন্ধ্র। এই নাসারন্ধ্র সাধারণত ঘ্রাণ গ্রহণে সাহায্য করে, শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে না। তারপরে হচ্ছে এদের ফুলকা থাকে। ফুলকাগুলি সাধারণত কানকো দিয়ে ঢাকা থাকে এবং ফুলকাগুলি রক্ত দ্বারা স্নাত অর্থাৎ লাল বর্ণের হয়। ফলে সহজেই কি হয়? জলটা মুখের মধ্য দিয়ে প্রবেশ করে এবং কানকো দিয়ে বের করে দেয়। ফলে অক্সিজেনটা কি করে? রক্তের সঙ্গে মিশে অক্সিজেন সরবরাহ করে, আবার কার্বন ডাই অক্সাইড ওই যে জলটা কানকো দিয়ে বেরিয়ে যায় তার মাধ্যমের মধ্য দিয়ে এরা বাইরে বের করে দেয়। ঠিক আছে? আর সাধারণত নিষেক হচ্ছে, এদের নিষেকটা হচ্ছে বহির্নিষেক পদ্ধতি, অর্থাৎ এরা বহির্নিষেকের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে থাকে। এই আজকে আমরা দেখলাম হচ্ছে রুই মাছের অভিযোজনগত কতগুলো গুরুত্ব। তবে তোমাদের মাধ্যমিকে সাধারণত অভিযোজনগত গুরুত্বের মধ্যে পাখনা দেয় এবং মাইটোম পেশি ও পটকা, এই তিনটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের দিতে পারে যে মাছকে মুখ্য জলজ প্রাণী বলা হয়ে থাকে কেন, এইগুলো। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আর যদি মনে করো যে চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে। থ্যাংক ইউ।